নেটওয়ার্ক সমস্যা করতেছে নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের গত ক্লাসের বিষয়বস্তু ছিল হচ্ছে রিভিশন। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 105 ধারা পর্যন্ত। 105 ধারা পর্যন্ত আমরা রিভিশন দিছিলাম। পরীক্ষা দিছিলেন কে কে? এমসিকিউ। নুরুল ভাই কি পরীক্ষা দিছিলেন? স্যার, আগামী সপ্তাহ থেকে আগামী 15 তারিখ। 15 তারিখ কি বার হয়, এইটা থেকে আপনার ওই যে নতুন একটা ব্যাচ চালু হয়েছে এমসিকিউ এবং লিখিত। মানে ওইগুলা মনে হয় যে ক্লাসের লিংক পাবেন এখানে, কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং লিখিত প্রশ্নগুলো ওই গ্রুপেই দেওয়া হবে। কথা বুঝছেন? তো আপনারা যারা ক্লাস করবেন স্যার, সমস্যা নাই, এখানে ক্লাসের লিংক পাবেন, কিন্তু ওই যে এমসিকিউ প্রশ্ন এবং লিখিত গুলো পাইতে গেলে আপনাদের ওই গ্রুপেই যাওয়া লাগবে আর কি। আর হচ্ছে আর ওই যে আমরা রেগুলার যে এমসিকিউ, যেমন আজকে যে এমসিকিউ গুলা দিছিলাম দুইটা না দুইটাই মনে করেন, রেগুলার মনে করেন যে এক দুইটা করে এগুলো গ্রুপে দেওয়াই হবে। কথা হচ্ছে। আর আজকে লিখিত বেচে একটা লিখিত প্রশ্ন দেওয়া হয়েছিল। কি সুলতান নাসরিন কি আসে নাই? এখন তো দেখি তো পার্টিসিপেট তো নাই, সবাই বাহিরে। 19 তারিখ হচ্ছে, 19 তারিখ। 19 তারিখ কি বার? 19 তারিখ হলো পার্টিসিপেট তো নাই, সবাই তো রবিবার। সবাই টাইম দিয়া এখন সবাই এখনো বাহিরে রয়েছে। জামিল, আজকে যে আপনি এমসিকিউ দিছেন, এমসিকিউ তো দুইটাই উত্তর ভুল করছেন। প্রশ্ন প্রশ্নগুলা বুঝতে হইব আগে। হ্যাঁ, মিউট করা রয়েছে, মিউটটা ছুটান। জামিলের মিউট রয়েছে। আদালত আমরা এতটা গুরুত্বপূর্ণ না, এই না জন্য আজকে তারপরেও কারণ মিলছে না। জানা থাকলে সুবিধা। ঠিক আছে, জানা থাকলে সুবিধা, যদিও এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, না। জানা থাকলে বলতে আমি একদিন দেখছিলাম অবশ্য, হুম। যে সুপ্রিম কোর্ট, এরপরে হাইকোর্ট বিভাগ, আর হইছে গিয়া কি ট্রাইব্যুনাল, এরপরে হইছে গিয়া নিম্ন আদালত গুলা আর কি। প্রথমটা হচ্ছে তো দায়রা তো আদালত। দেখছি, হইলে মনে নাই আর কি, দায়রা বুঝলে। আদালত, তারপরে হচ্ছে চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল, তারপরে হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী আদালত। ম্যাজিস্ট্রেট আদালত। ঠিক আছে, এই হয়েছে বিষয়বস্তু। যাই হোক, আমাদের সময় যাইতেছে, যেহেতু আমাদের ক্লাসের বিষয়বস্তু সময় কম, এই জন্য আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 8ম অধ্যায়। অধ্যায়টা হচ্ছে কি, শান্তিরক্ষা ও সদাচরণের মুসলেকা সম্পর্কিত। এটার দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 106 দ্বারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 126-এ ক দ্বারা। এখন এই শান্তিরক্ষা এবং সদাচরণের মুসলেকা এটা কি জন্য নেওয়া হয়, এগুলা মনে করেন যে আমরা বিস্তারিত বিশদভাবে আলোচনা করতে গেলে দেখা গেছে যে আমাদের ক্লাসটা বেশি একটা আগানো যাবে না। তারপর আমরা একটু হালকা বলি, যেটা না বললেই নয়। মূলত হচ্ছে অপরাধী যদি অপরাধ সংগঠন করে বা করার উদ্দেশ্য নেয় বা প্রচেষ্টায় লিপ্ত হয়, অর্থাৎ দেখা গেছে যে যদি তাকে অপরাধ থেকে নিবারণ করা না যায়, সেই ক্ষেত্রে কি করবে, সে অপরাধটা সংগঠন করবে। সেই ক্ষেত্রে তার নিকট থেকে একটা মুচলেকা নিয়ে যাতে তারে অপরাধ থেকে বিরত রাখা যায়, সেই অধ্যায়টাই হচ্ছে এই ফৌজদারি কার্যবিধি আইনের 8ম অধ্যায়। এটার মূল বিষয়বস্তু হচ্ছে শান্তি রক্ষা করা। শান্তি রক্ষা অর্থাৎ জনসাধারণের মধ্যে শান্তি রক্ষা করার জন্য মুচলেকাটা নেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা। এটার বিষয়বস্তু কি, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তি রক্ষার মুচলেকা। এখানে আপনারে 8ম অধ্যায়ের 4টা ধারা মনে রাখতে হবে। এটা হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি আইনের 8ম অধ্যায়, যেটা হচ্ছে বেআইনি সমাবেশ এবং দাঙ্গা হাঙ্গামার অপরাধ, যেটা দণ্ডবিধি আইনের 8ম অধ্যায়। ফৌজদারি কার্যবিধি আইনের 141 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা পর্যন্ত। এই অধ্যায়ের 4টা ধারা আছে। ফৌজদারি কার্যবিধি আইনের 143, 149, 153 ক এবং 154 ধারা। এই 4টা ধারার অপরাধ ব্যতীত বাকি যে ধারাগুলো আছে, এই ধারার যদি কোনো অপরাধ করে তাহলে বা করার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তির নিকট থেকে কি করা হয়,
তার নিকট থেকে বা করার আগে একটা মুচলেকা নেওয়া হয়, যাতে সে এই অপরাধ থেকে বিরত থাকতে পারে। কিন্তু যদি ফৌজদারি কার্যবিধি আইনের দণ্ডবিধি আইনের 143, 149, 153, 154 দ্বারা এইগুলোর অপরাধ হয়, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে, তারে দণ্ডিত করা যাবে। অর্থাৎ এখন আমরা মূল বিষয়বস্তুতে যাই। ফৌজদারি কার্যবিধি আইনের 106 বলা হয়েছে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে মুচলেকা। অর্থাৎ দণ্ডবিধি আইনের 8ম অধ্যায়ের 143, 149, 153 শর্ট ক এবং 154 দ্বারা ব্যতীত আঘাত বা শান্তি ভঙ্গের জন্য যদি কেউ সহায়তা করে বা ভীতি প্রদর্শন করে বা কোনো অপরাধে অভিযুক্ত হয়, হওয়ার পরে কি হয়েছে, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত থেকে সে কি হয়েছে, দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাহলে আদালত কি করতে পারবে, সেই ব্যক্তিরে অনধিক 3 বছর সময়ের জন্য শান্তি রক্ষা করার জন্য জামিনদার বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের আদেশ দিতে পারবেন। এখন এটা আমরা শর্ট করে কিভাবে বলবো, যে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করবেন, অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদন করবেন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 106-1। 106-2 কি বলছে, আপিল বা অন্য কোনো ভাবে যদি তার দণ্ড বাতিল হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তার মুচলেকাও বাতিল হয়ে যাবে। অর্থাৎ হে যে মুচলেকাটা দিছে, এখন এই মুচলেকার বিরুদ্ধে সে কি করছে, আপিল করছে, বা সে যে দণ্ডিত হয়েছে এই দণ্ডের বিরুদ্ধে সে আপিল করে রায় পেয়েছে, সেই ক্ষেত্রে কি হবে, তার মুচলেকাটাও বাতিল হয়ে যাবে। 3 হচ্ছে হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগে যদি কোনো আদেশ দিতে পারেন, যে তুমি এই ধারা অনুসারে আদেশ দিতে পারেন যে তুমি এটা থেকে মুক্ত হইছো। এই হইলো ফৌজদারি কার্যবিধি আইনের 106-এর যে 3টা বিষয়, এই 3টা বিষয়ের উপরে আলোচনা। অর্থাৎ এটা 106টা আমরা এক কথায় মনে রাখবো কি, দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুচলেকা কে নিতে পারেন, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা নিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনে 106 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনে 107 দ্বারা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকা। অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেকাটা কি, যখন কোনো ব্যক্তি জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারে যে সে শান্তি বিনষ্ট করতে পারে বা সম্ভাবনা আছে, তাহলে কি করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে অনধিক 1 বছর সময়ের জন্য মুচলেকা সম্পাদনের জন্য কারণ দর্শাবেন। এটা কিন্তু যে তার যে আদেশ দিচ্ছেন সেই আদেশটা না, কিন্তু এটা হচ্ছে মূলত কারণ দর্শানো হয় 107 দ্বারায়। এগুলো কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন, কারণ এগুলো কিন্তু এমসিকিউ আছে। ঠিক আছে, এগুলোর যখন এমসিকিউ আসবে তখন কিন্তু আপনারা প্রশ্ন যদি না বুঝেন তাহলে কিন্তু উল্টাপাল্টা উত্তর দিবেন, এই জন্য এই প্রশ্নগুলো বুঝবেন। 107 দ্বারা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য কি করা, কারণ দর্শানো, যে আপনার কেন 1 বছরের জন্য মুচলেকার আদেশ দেওয়া হবে না, সেই ক্ষেত্রে কি করবে, তার কারণ দর্শাবে, হচ্ছে 107-1। 107-2 কি বলা হয়েছে, যে উক্ত সংবাদ জেলার ভিতরে হলে জেলা ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবেন। 2। 103 উক্ত ব্যক্তি যদি আটক থাকে বা হেফাজতে না থাকে তাহলে কি করতে হবে, গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করবেন, এবং সে যদি এখতিয়ার সীমার বাইরে হয় তাহলে কি করবেন, লিপিবদ্ধ করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 107-3 অর্থাৎ সে যখন আমার দুটো ইয়াতে গেল দিয়া দিল প্লাস্টিক দেখা নিচে দুইটা দুইটাও দিয়া গেল না আমাদের। অর্থাৎ অবশ্য সে যখন কোনো দণ্ডিত হবে সেই ক্ষেত্রে কি করবে, তার যদি আদালতে হাজির না থাকে সেই ক্ষেত্রে তারে কেন কারণ দেওয়া হবে না, সেক্ষেত্রে তারে কারণ দর্শাবেন। এটা হচ্ছে 107 দ্বারা। 107-3। আর 107-4 হচ্ছে যখন 3 উপধারায় কোনো ব্যক্তির নিকট কি করা হয়, পরোয়ানা প্রেরণ করা হয় ম্যাজিস্ট্রেটের নিকট, তাহলে তিনি কি করবেন, এই অধ্যায় অনুসারে নিজের ইচ্ছা অনুসারে ব্যবস্থা বা আটক রাখতে পারবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট কি করা হয়েছে, পরোয়ানা প্রেরণ করা হয়েছে, তখন উনি চাইলে তাকে আটকও রাখতে পারেন, বা উনি যদি মনে করে যে মুচলেকার জন্য কারণ দর্শাবেন তাহলে কারণও দর্শাইতে পারেন। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 107 দ্বারা। তাহলে 107 দ্বারা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকার কারণ দর্শানো। এটা কিন্তু মুচলেকা না, এটা কিন্তু মুচলেকা না, এটা হচ্ছে কারণ দর্শানো। 107-1 হচ্ছে কারণ দর্শাবেন কতদিন সময়ের জন্য,
1 বছর সময়ের জন্য অনধিক। কিভাবে? যে যদি জামিনদার সহ, অর্থাৎ 107 বলা হয়েছে যে জামিনদার সহ, যে আপনি কেন মুচলেকা দিবেন না সেটার জন্য কারণ দর্শাবেন, বা ব্যতীত, এই দুইটা। তাহলে 107 হচ্ছে অনধিক 1 বছরের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কারণ দর্শাবেন। আর 107-2 হচ্ছে কি, ম্যাজিস্ট্রেট জেলার ভিতরে হইলে উনি ব্যবস্থা নিতে পারবেন। 107-3 হচ্ছে যদি সে আটক বা হেফাজতে না থাকে তাহলে কি করতে হবে, তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করবেন এবং সে যে আদালতের বা এখতিয়ারের সীমার ভিতরে আছে ওই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 107-4 হচ্ছে যার যে ম্যাজিস্ট্রেটের নিকট পরোয়ানাটা প্রেরণ করা হয়েছে উনি কি করবে, এই অধ্যায় অনুসারে, অর্থাৎ আমরা যে 106 থেকে এই অধ্যায় অনুসারে 126 পর্যন্ত পড়বে, এর ভিতরে কিছু কার্যক্রম আছে, সেই বিষয়ে উনি কি করবেন, কারণ দর্শাইতে পারবেন অথবা আটকও রাখতে পারবেন। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারা হচ্ছে রাষ্ট্রদ্রোহ বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুচলেকা। তাহলে কিন্তু এখন আমরা চলে আসলাম সদাচরণের মুচলেকাতে। 106 এবং 107 হচ্ছে শান্তি রক্ষা এবং 108 থেকে 9-10 হচ্ছে সদাচরণ। তাহলে 108 হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুচলেকা। এটা কি করবেন, কারণ দর্শাবেন। এটা কিন্তু মূলত মুচলেকার আদেশ না, কিন্তু বারবার বলতেছি, এটা মনে রাখবেন, এটা হচ্ছে কারণ দর্শানো। যখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করেন, এরকম কোন সংবাদ পান যে তার এলাকার ভিতরে একজন ব্যক্তি আছে যে মনে হয় যে সরকারের বিপক্ষে বা প্রচার করতেছে বা চেষ্টা আছে যে সে কি করতেছে, রাষ্ট্রদ্রোহ বিষয় প্রচার করতেছে, সেই ব্যক্তিকে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত অনধিক 1 বছর সময়ের জন্য মুচলেকা সম্পাদনের জন্য কারণ দর্শাবেন। তাহলে এখন কারণ দর্শাইতে গেলে কি করবেন, এর কারণগুলা কি? কারণগুলা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিলুপ্তের দাবি, অর্থাৎ দণ্ডবিধি আইনের 123-এর ক, দণ্ডবিধি আইনের 6ষ্ঠ অধ্যায়ের 123-এর ক দ্বারা হচ্ছে সার্বভৌমত্ব বিলুপ্তের দাবি। রাষ্ট্রদ্রোহিতা 124-এর শর্ট হাইফেন ক, এই দণ্ডের এই দ্বারার অপরাধ করতেছে, সেই ক্ষেত্রে উনি কি করবেন, তার কারণ দর্শাবেন। দ্বিতীয়ত হচ্ছে বা খ, এটা হচ্ছে দণ্ডবিধি আইনের 153 শর্ট হাইফেন ক, যেটা হচ্ছে শ্রেণী বিভেদের মধ্যে শত্রুতা বা বিদ্বেষ সৃষ্টি করতেছে। গ, অপরাধজনক ভীতি বা মানহানিকর অপরাধ করে এইরকম ব্যক্তি। তাহলে এখন আমরা ফৌজদারি কার্যবিধি 108-এর 3টা বিষয় হলো রাষ্ট্রের বিলুপ্ত চাওয়া এবং রাষ্ট্রদ্রোহিতা, এটা হইলো ক। খ হইল শ্রেণী বিভেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করা, এটা হচ্ছে খ, এবং অপরাধজনক ভীতি প্রদর্শন বা মানহানির অপরাধ করা, এটা হচ্ছে গ। এই হইল 3টা বিষয়। এখন এই 3টা বিষয় যদি কেউ করে বা করার চেষ্টা করে বা কি কয় চেষ্টা করে বা সহায়তা দেয়, সেই ক্ষেত্রে কি করতে পারবে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনধিক 1 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের জন্য কারণ দর্শাইতে পারবেন, ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারা। এখন আমরা পড়ব ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা। ববগুরে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা। ববগুরে ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে কি সদাচরণের মুচলেকা। ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা। ববগুরে ও সন্দেহভাজন ব্যক্তির নিকট থেকে সদাচরণের মুচলেকা। যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট খবর পান যে কোনো ব্যক্তি কি করতেছে, সে তার উপস্থিতি বা অপরাধ করার জন্য সতর্কতা অবলম্বন করতেছে, অর্থাৎ মনে করেন যে আপনার এলাকায় একজন লোক আসছে, সে কি করতেছে, তার পরিচয় দিচ্ছে না, ঠিক আছে, বা তার সে এই এলাকায় আছে এটা সে গোপনে করে, অর্থাৎ সে দিনের বেলা বাইর হয় না, রাত্রের বেলা বাইর হয়, এইরকম লোক, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 55 ধারায় অনেকটা পড়ে আসছিলাম, যে ব্যক্তি তার পরিচয় দিতে চায় না সেই ব্যক্তি। তারপরে হচ্ছে কি, হতে হচ্ছে জীবিকা নির্বাহের প্রকাশ্য কোনো পন্থা নাই, বা তার চলাফেরা হচ্ছে মনে করেন যে বড় লোকের মতো, কিন্তু সে কি কাজ করে সেটা তার কোনো কার্যক্রম নাই বা বলতে পারে না, এইরকম ব্যক্তিকে
জামিনদার সহ অনধিক 1 বছর সময়ের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না কেন, তার জন্য কারণ দর্শাবেন। আমরা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9 এই তিনটাই হচ্ছে কিন্তু কারণ দর্শানো। আর ফৌজদারি কার্যবিধি আইনের 106 ধারা হচ্ছে দণ্ডিত ব্যক্তির নিকট হতে মুচলেকা সম্পাদন করা। এগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ আপনারা যদি প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধি আইনে 107 ধারায়, 8 ধারায়, 9 ধারায় কি মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হয় নাকি কারণ দর্শানো হয়, তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে এটাকে হচ্ছে কারণ দর্শানো হয়। আপনি ফৌজদারি কার্যবিধি আইনে 109 ধারার সাথে দিবেন পিআরবি 288 বিধি। তাহলে এখানে আপনি দুইটা বিষয় মনে রাখবেন, যে দুইটা বিষয় কি, ববগুরে এবং সন্দেহভাজন ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা কে দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই ব্যক্তিটা কি করে? তার পরিচয় গোপন করে অপরাধ করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে যার প্রকাশ্যে জীবিকার কোনো পন্থা নাই, অর্থাৎ সে কি কাজ করে সেটা সে বলতে পারে না, কিন্তু তার চলাফেরা হয়েছে হাই সোসাইটির লোকের সাথে। এরকম ব্যক্তিকে কেন 1 বছর সময়ের জন্য তারে মুচলেকা দেওয়া আদেশ দেওয়া হবে না, সেটার জন্য সে কারণ দর্শাবেন। কিন্তু এখন এই ধারাটার উদ্দেশ্যটা কি, এটা একটা নোট নেবেন। নোটটা হচ্ছে এই ধারার উদ্দেশ্য হচ্ছে অপরাধ হওয়ার আগে তার নিবৃত্ত করা। ঠিক আছে? ম্যাজিস্ট্রেট কর্তৃক 3 শ্রেণীর ব্যক্তির নিকট হতে সদাচরণের মুচলেকা আদায় করা যাবে। কারা? অপরাধ করার জন্য যারা লুকায় থাকার চেষ্টা করে, অর্থাৎ অপরাধ করবে কিন্তু সে তার পরিচয় প্রকাশ করতে চায় না, যার জীবিকা নির্বাহের প্রকাশ্য কোনো ব্যবস্থা নাই। আর 3 হচ্ছে যে তার পেশার কোনো সন্তোষজনক জবাব দিতে পারে না। ঠিক আছে? এই 3 শ্রেণীর ব্যক্তির নিকট হতে কি করবেন? সদাচরণের মুচলেকা আদায় করা যায়, ম্যাজিস্ট্রেট নিতে পারেন। এগুলা কিন্তু ভাষ্যের কথা, এগুলো আপনারা একটু মাথায় নেবেন, কারণ ভাষ্য থেকে কিন্তু আপনাদের এমসিকিউ প্রশ্ন আসে। ঠিক আছে? এই জন্য এগুলো একটু মাথায় নেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 109 ধারা। নাসরিন কি ক্লাসে জয়েন হয়েছেন? আপনার আজকের লিখিত প্রশ্নটা লেখা ভালো ছিল, কিন্তু লেখাটা একটু বড় করতে হবে। আজকে যে লিখিত প্রশ্নটা দিচ্ছেন লেখাটা ভালো ছিল, কিন্তু লেখাটার সাইজ আর একটু বড় করা লাগবে। এবং এক লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনি আর একটু বড় করবেন, তাহলে কি হয় আপনার লেখার অক্ষরগুলো স্পষ্ট বোঝা যাবে। যদি আপনার রসইকার দীর্ঘইকার যদি অন্য লাইনের ভিতরে ঢুকে, তাহলে আপনার লেখাটারে সে ফল্ট তৈরি করবে। অতএব এই ফল্ট তৈরি করার সুযোগ না দিয়ে আপনি লেখাটা একটু বড় করবেন এবং লাইনের মধ্যে একটু দূরত্ব তৈরি করবেন। আজকের লেখাটা ভালো ছিল, তবে আর একটু গুছিয়ে লিখতে হবে এবং সময় নেবেন, সমস্যা নাই, কারণ এখন আমরা যেহেতু প্রথম থেকেই শুরু করছি, অতএব সময় নেবেন। ইনশাল্লাহ আল্লাহ পরিশ্রমের ফল দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা। তাহলে আমরা 9 ধারা পড়লাম কি, ববগুরে বা সন্দেহভাজন ব্যক্তি। আর ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা হচ্ছে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা। যখন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করেন, তার স্থানীয় সীমার ভিতরে অপরাধে জড়িত ছিল বা আছে এইরকম ব্যক্তি থাকে, তখন তিনি কি করতে পারবেন? মুচলেকা সম্পাদন জন্য কেন করা হবে না, তার জন্য কারণ দর্শাবেন। তাহলে অপরাধগুলা কি? অভ্যাসগত ভাবে দস্যু, গৃহভঙ্গকারী, চুর, জালিয়াত। অভ্যাসগত ভাবে চুরাই মাল গ্রহণকারী, চুরদের আশ্রয় প্রশ্রয় দানকারী, তারপর হচ্ছে মানুষ অপহরণ করে ফুসলাইয়া নিয়ে যায়, বলপূর্বক সম্পত্তি আদায় করে, প্রতারণা করে, ক্ষতি সাধন করে, অথবা মুদ্রা সম্পর্কিত অপরাধ করে। দণ্ডবিধি আইনের 12 অধ্যায়ের মুদ্রা সম্পর্কিত অপরাধ। আবার দণ্ডবিধি আইনের হচ্ছে ওই যে জাল টাকা বা নোট, যেটা হচ্ছে বাংলাদেশের জাল টাকা বা নোট, দণ্ডবিধি আইনের 489 ক থেকে গ পর্যন্ত যে অপরাধগুলো করে, এগুলা করার কি করে? সহায়তা করে বা চেষ্টা করে, অথবা অভ্যাসগতভাবে শান্তি ভঙ্গ করার জন্য অপরাধ করে চেষ্টা করে বা সহায়তা করে। জামানত ব্যতীত তারা মুক্ত রাখা যায় না, সেই ক্ষেত্রে কি করবেন? আদালত অনধিক 3 বছরের সময়ের জন্য জামিনদার সহ কেন সদাচরণের মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না, তার জন্য কারণ দর্শাইবেন। তাহলে এটা আমরা এক কথায় কি নেব? যেই ব্যক্তির কাজই হয়েছে অভ্যাসগত অপরাধ করা, অভ্যাসগত শান্তি নষ্ট করা, মানুষকে বিপদে ফেলা, অপহরণ করা, বলপূর্বক সম্পত্তি আদায় করা, ক্ষতি সাধন করা, এইরকম ব্যক্তির নিকট থেকে
জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবেন? অনধিক 3 বছর সময়ের জন্য কেন সদাচরণের মুচলেকা সম্পাদন করা হবে না তার জন্য কারণ দর্শাইবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা, পিআরবি হচ্ছে 289 বিধি। এখন এখানে আপনি কি নিবেন নোট, এটা একটু নিবেন যে উদ্দেশ্য হচ্ছে এই যে চতুর যে লোকটা দুর্দান্ত বিপজ্জনক অপরাধী, যে শাস্তি দেওয়া নাকি না, শাস্তি দেওয়া না, এটা হচ্ছে এই লোকটারে যাতে অপরাধ করতে না পারে এই জন্য তারে অপরাধ থেকে বিরত রাখা, মানুষের সাধারণ জনগণের নিরাপদ রাখা, এই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারার মূল বিষয়বস্তু। তাহলে মূল বিষয়বস্তু কি ফৌজদারি কার্যবিধি আইনের 10 ধারা? অভ্যাসগত অপরাধী ব্যক্তির নিকট হতে অনধিক 3 বছর সময়ের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, নাকি জামিনদার সহ ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের 110 ধারা, এটা হচ্ছে জামিনদার সহ, আর বাকিগুলো হচ্ছে জামিনদার সহ বা ব্যতীত। অনধিক 3 বছর সময়ের জন্য কেন মুচলেকা সম্পাদন করা হবে না তার জন্য কারণ দর্শাইবেন। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 107, 8, 9, 10 এগুলো হচ্ছে কারণ দর্শানো। তাহলে এখন আদেশটা দিবে কততে? এই যে এখন আমরা আদেশে যাচ্ছি, ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারা। যখন কোনো ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের 107, 108, 109, 110 ধারা কারণ দর্শায়, যে আদেশ দেওয়া হবে তাতে অপরাধের ধরন, জামানতের পরিমাণ, কতদিনের জন্য সম্পাদন করা হবে সেটার যে কারণ দর্শালেন, এটার আদেশ দিবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারায়। অর্থাৎ এই যে তার জামানতের পরিমাণ, এখানে আপনার 4টা বিষয় উল্লেখ করবেন: অপরাধের ধরন, জামানতের পরিমাণ, কত দিনের জন্য এবং জামিনদারের সংখ্যা। এই 4টা বিষয় উল্লেখ করে কি করবেন? লিখিত আদেশ দিবেন। এই আদেশটা হবে কততে? ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারাতে। তাহলে 4টা বিষয় কি মনে থাকবো? 4টা বিষয় হলো অপরাধের ধরন, জামানতের পরিমাণ এবং কতদিন সময়, অর্থাৎ অনধিক 1 বছর থেকে 3 বছর, এবং জামিনদারের সংখ্যা কতজন হবে সেইটার জন্য আদেশ দিবেন হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারায়। ফৌজদারি কার্যবিধি আইনের 113 ধারা, যে ব্যক্তির বিরুদ্ধে 112 ধারা আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে তারা কি করতে হবে? আদেশটা পড়িয়া বুঝাইতে হবে। অর্থাৎ মনে করেন যে আরেফ কি করছে, আদালতে হাজির আছে, যে তার বিরুদ্ধে একটা কারণ দর্শানো হয়েছে, সেই ক্ষেত্রে আদালত তার বিষয়টা পড়িয়া শুনাইয়া বুঝাইয়া দিবেন হচ্ছে 113 ধারায়। 114 ধারা, ফৌজদারি কার্যবিধি 114 ধারা হচ্ছে যে 13 ধারায় এই ব্যক্তি হাজির নাই, সেই ক্ষেত্রে কি করবেন? তারে সমন দিবেন এবং যে যদি সে কোনো অফিসারের হেফাজতে থাকে, অর্থাৎ দেখা গেছে সে কোনো কারাগারে বা হাজতে আটক আছে, সেই ক্ষেত্রে কি করবেন? তারে আদালতে হাজির করার জন্য পরোয়ানা জারি করবেন। আদালতে হাজির জারি করার জন্য পরোয়ানা জারি করবেন, যেটা ওই যে অনেকটা হেভিয়াস কর্পাসের মতোই আর কি। তবে যদি পুলিশ অফিসারের রিপোর্টে বা অন্য কোনো ভাবে যদি ম্যাজিস্ট্রেট জানেন তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে সরাসরি তারা গ্রেফতার করার জন্য পরোয়ানা দিবেন। অর্থাৎ পুলিশ রিপোর্ট দিছে, যে যেটা আমরা অনেক ক্ষেত্রে হয় কি, ওই যে বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, দেখা গেছে সম্পত্তির বিরোধ নিয়ে যে রিপোর্ট গুলা দেয় পুলিশ, সেই ক্ষেত্রে কি করবেন? সরাসরি তারে আটক করার জন্য পরোয়ানা দিবেন আদালত। আর যদি অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকে তাহলে কি করবেন? তারে আদালতে হাজির করার জন্য তারে সমন দিবেন বা পরোয়ানা দিবেন যে তারে আদালতে হাজির করেন। এগুলো ফৌজদারি কার্যবিধি আইনের 114 ধারা। তাহলে 12 হচ্ছে আদেশ দিবেন, 13 হচ্ছে উপস্থিত ব্যক্তিকে কি করবেন? তারে পড়িয়া শুনাইয়া বুঝাইয়া এটা দিবেন যে আপনার এই কারণে আপনার বিরুদ্ধে এই আদেশটা দেওয়া হয়েছে। 14তে হচ্ছে সে আদালতে হাজির নাই, সেই ক্ষেত্রে কি করবেন? তারে হাজির করার জন্য সমন দিবেন। আর যদি কোনো অফিসারের হেফাজতে থাকে তাহলে তাকে কি করার জন্য? হাজির করার জন্য পরোয়ানা দিবেন। তবে যদি পুলিশ রিপোর্টে যদি এটা জানতে পারেন তাহলে কি করবেন? শান্তি রক্ষার জন্য তারা গ্রেফতার করার জন্য পরোয়ানা দিবেন। এই হলো 14 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 115 ধারা হচ্ছে সমন এবং পরোয়ানা, অর্থাৎ 112 ধারার যে আদেশটা দিবেন এই আদেশের
কি করবেন? আদেশের একটা অনুলিপি দিতে হবে। 14 দ্বারা কি বলছে? ফৌজদারি কার্যবিধি 114 দ্বারা বলছে তারে হাজির করার জন্য সমন দিবেন অথবা পরোয়ানা দিবেন। আর 115 দ্বারা বলছে যে এই 14 দ্বারার সমন এবং পরোয়ানার সাথে কি করবেন? 112 দ্বারার আদেশের একটা অনুলিপি দিবেন। এই হলো 115 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনে 116 দ্বারা হচ্ছে শান্তি রক্ষার জন্য যাকে কারণ দর্শাইতে হয়েছে ম্যাজিস্ট্রেট চাইলে তারে সরাসরি হাজির। অর্থাৎ মনে করেন যে নাসরিন সুলতানার নামে একটা কারণ দর্শানো হয়েছে, নাসরিন সুলতানার আদালত সমানে বলে দিচ্ছে যে তুমি সরাসরি হাজির হওয়ার দরকার নাই, উকিল মারফত হাজির হইতে পারবা। এটা হচ্ছে 116 ধারার বিষয়বস্তু। এখন ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা হচ্ছে যে এই যে আপনি 107 থেকে 110 পর্যন্ত যে সংবাদটা পাইছে আদালত, এই সংবাদের ভিত্তিতে কি করছে? 12 ধারায় আদেশ দিছে, 13 ধারায় ফড়িয়ে বুঝাইয়া দিছে, 14 ধারায় কি করছে? সমন পরোয়ানা দিছে। এখন এটার যে সত্য নাকি মিথ্যা এটা জানার জন্য কি করবে? আদালত সাক্ষ্য গ্রহণ করতে পারবে, অনুসন্ধান করতে পারবে। এই হইল 117 ধারা। 117 একে বলছে সাক্ষ্য গ্রহণ বা অনুসন্ধান করতে পারবে। 117 কি কইছে? যে আদেশে সদস্যের জন্য জামানত দাবি করা হয়েছে তা মামলার অনুরূপ যদি হয় তাহলে বিচার সাক্ষ্য গ্রহণ করবেন। আর যদি দেখা যায় যে অনুসন্ধানে শান্তি রক্ষা বা সদর্শন করার জন্য জামিনদার সহ মুসলেকার নির্দেশ দিতে পারে বা মুসলেকা না দেওয়া পর্যন্ত আটক করবেন। অর্থাৎ কি বলছে? যে সে মুসলেকা দিবে না তাহলে কি করতে পারবে? তারে আটক রাখতে পারবে। ফৌজদারি কার্যবিধি আইনের 117 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 118 ধারা কি? অনুসন্ধানের সত্যতা পাওয়া গেলে তার কাছ থেকে অবশ্যই কি করতে পারবেন? মুসলেকা সম্পাদন করতে পারবেন বা সম্পাদনের আদেশ দিবেন 118 ধারায়। তবে আদেশটা কিরূপ হবে? 12 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশের মতো, এবং মুসলেকা যে জামানতটা তার আর্থিক দিকটা বিবেচনা করতে হবে। আর হচ্ছে যদি নাবালক শিশু হয় তাহলে কি করতে হবে? তার জামিনদার মুসলেকা সম্পাদন করবেন কে? তার জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। অর্থাৎ নাবালক শিশুর জামিনদার হবেন, মুসলেকা দিবেন তার জামিনদারগণ, কারণ নাবালক শিশু জামিন দেবে না। আর ফৌজদারি কার্যবিধি আইনের 119 ধারা হচ্ছে যদি অনুসন্ধানে মিথ্যা হয় তাহলে কি করতে পারবে? অভিযুক্ত হতে তারে রক্ষা দিবেন, আর যদি সে আটক থাকে সেই ক্ষেত্রে তারে মুক্তি দিবেন। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 119 ধারা। তাহলে 119 ধারা পর্যন্ত আমরা আবার রিভিশন দিয়ে আসি, রিভিশন দিয়ে তারপরে আজকের ক্লাস শেষ করব, কারণ বেশি দিলে আবার মনোযোগ পরে এটা নিতে পারবেন না। তাহলে ফৌজদারি কার্যবিধি এটা হচ্ছে কি? আমরা পড়তেছি কত অধ্যায়? 8ম অধ্যায়। বিষয়বস্তু কি? শান্তিরক্ষা সদাচরণের মুসলেকা। এটার দ্বারা কত? ফৌজদারি কার্যবিধি আইনে 106 দ্বারা হতে 126-এর শর্ট হাইফেন ক। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে 106 দ্বারা হচ্ছে দণ্ডিত ব্যক্তির নিকট থেকে শান্তিরক্ষার মুসলেকা কতদিন সময়ের জন্য? অনধিক 3 বছর সময়ের জন্য, জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। ফৌজদারি কার্যবিধি আইনে 107 দ্বারা অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুসলেকা অনধিক 1 বছর সময়ের জন্য, জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। ফৌজদারি কার্যবিধি আইনে 108 দ্বারা রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট হতে সদাচরণের মুসলেকা অনধিক 1 বছর সময়ের জন্য, জামিনদার সহ। অনধিক 1 বছর সময়ের জন্য জামিনদার সহ মুসলেকার সম্পাদনে কি করবেন? কারণ দর্শাবেন। অপরাধগুলা কি? সার্বভৌমত্বের বিলুপ্তের দাবি, রাষ্ট্রদ্রোহিতা, শ্রেণী বিভেদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি এবং অপরাধজনক ভীতি প্রদর্শন এবং মানহানি। ফৌজদারি কার্যবিধি আইনের 109 দ্বারা ববগুড়ে ও সন্দেহভাজন ব্যক্তির সদাচরণীয় মুসলেখা কতদিন? অনধিক 1 বছর সময়ের জন্য নিবেন, পিআরবি 288 বিধি। এবং ফৌজদারি কার্যবিধি আইনে 110 দ্বারা হচ্ছে অভ্যাসগত অপরাধীদের নিকট থেকে সদাচরণের মুসলেখা, যার কাজই হচ্ছে অপরাধ করা, চুরাই মাল গ্রহণ করা, অর্থাৎ যত অপরাধ আছে সব অপরাধগুলোই তার অভ্যাস। এবং এটা কে এই অপরাধগুলো কে করবেন? অপরাধীদের কাছে জামানতের কারণ দর্শাবেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি আইনের 107 হতে 110 দ্বারায় এই যে কারণগুলো দর্শাবেন হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্য 111 দ্বারা বাতিল।
ফৌজদারি কার্যবিধি আইনের 112 ধারা হচ্ছে যখন এই যে ম্যাজিস্ট্রেট যে আদেশটা দিবেন, অর্থাৎ 107 হতে 110 ধারার যে কারণগুলো দর্শাবেন, এই কারণগুলো দর্শানোর উপরে কি করবেন, 112 ধারায় আদেশ দিবেন। এই আদেশে 4টা বিষয় উল্লেখ রাখতে হবে। অপরাধ, সে কি অপরাধ করছে, অপরাধের নাম, জামানতের পরিমাণ এবং কতদিন, অনধিক 1 বছর থেকে 3 বছর, এবং জামিনদারের সংখ্যা। 12 ধারায় আদেশ দিবেন। 13 ধারায় কি করবেন, তারে বুঝাই শুনিয়ে দিবেন যে আপনি এই অপরাধের কারণে আপনার বিরুদ্ধে এটা দেওয়া হয়েছে। 14 ধারা হয়েছে সে নাই, সেই ক্ষেত্রে কি করবেন, তারে সমন এবং পরোয়ানা দিয়া হাজির হওয়ার জন্য আদেশ দিবেন। 115 ধারা হচ্ছে তার 112 ধারার যে 14 ধারার যে সমান পরোয়ানা দিবেন, এই পরোয়ানার সাথে কি করবেন, 112 ধারার একটা আদেশের অনুলিপি বা নকল দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 116 ধারা হচ্ছে তারে ব্যক্তিগতভাবে হাজিরা থেকে মওকুফ করতে পারেন। 117 ধারা, এই যে মনে করেন যে 12 ধারার যে আদেশটা দেওয়া হয়েছে 13 ধারায় বুঝে শুনে দেওয়া হইলো, 14 ধারায় সমান পরোয়ানা দেওয়া হইলো, এটার সম্পর্কে কি করবেন, আদালত অনুসন্ধান করবেন যে আমি যে সংবাদটা পাইলাম এই সংবাদটা আদৌ সত্য নাকি মিথ্যা, এটা অনুসন্ধান করবেন। 117 ফৌজদারি কার্যবিধি 118 দিন অনুসন্ধানে যদি সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তারে এটা মুসলেকা সম্পাদনের আদেশ দিবেন। তবে এই যে 12 ধারায় যে আদেশটা দেওয়া হয়েছে এই আদেশের ব্যতিক্রম হবে না। 12 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশের ব্যতিক্রম হবে না, এবং তার সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখিয়ে কি করতে হবে, অর্থ জামানত নিতে হবে, এবং যদি নাবালক শিশু হয় তাহলে কি করবেন, তার জামিনদারগণ মুসলেকা সম্পাদন করবেন। এবং 119 ধারা হচ্ছে 17 ধারায় যেটা আপনি অনুসন্ধান করে যদি মিথ্যা হয় তাহলে তারে এটা থেকে অব্যাহতি দিবেন, মুক্তি দিবেন। আর যদি সে আদালতে হাজির থাকে তাহলে তারে আদালত থেকে মুক্তি দিবেন। এই হলো ফৌজদারি কার্যবিধি আইনের 119 ধারা। এই আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কি এইটার বিষয়ে কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, তাহলে প্রশ্ন করতে পারেন।